আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লন্ডন থেকে ফিরলেন খালেদা, উদ্দীপনায় স্বাগত জানালেন সর্বস্তরের নেতাকর্মীরা। জুলাই ঐক্য প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঐক্যবদ্ধ উদ্যোগ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে, জানান ইউজিসি চেয়ারম্যান। এনসিপির পক্ষে সংস্কারের রূপরেখা জমা, গণতন্ত্রের জন্য জরুরি পদক্ষেপ। চীন থেকে আমদানি কমতে শুরু করেছে, যুক্তরাষ্ট্রে অন্ধকারের আভাস। গুজরাটে প্রাক মৌসুমি ভারী বর্ষণ, 14 জনের মৃত্যু। ধোনির কারণে আইপিএল এর নিয়ম পরিবর্তন, ক্ষোভ প্রকাশ গাভাস্কারের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চিকিৎসার জন্য দীর্ঘদিন লন্ডনে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল 10টা 40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে তিনি দ্রুত বিমানবন্দর থেকে বেরিয়ে ফিরোজা ভবনের উদ্দেশ্যে রওনা দেন। পথে পথে নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর 1টা 25 তিনি গুলশানে তার বাসভবনে পৌঁছান। সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাকর্মীরা। প্রথম থেকেই হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দরে জড়ো হয়েছিলেন খালেদা জিয়াকে স্বাগত জানাতে। তার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নেতাকর্মীরা স্লোগান ও করতালিতে উল্লাস প্রকাশ করেন। পুরো এলাকা উৎসবের চেহারা নেয়। গাড়িবহর গুলশানের পথে এগোতে থাকতেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। নিরাপত্তার চাদরে মোড়া ছিল গুলশান ও বিমানবন্দরের পথ। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছে সম্পূর্ণ বিশ্রাম নিতে। মঙ্গলবার 6 মে গুলশান খালেদা জিয়ার বাসভবনে ফিরোজার সামনে এসব কথা বলেন তিনি। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। কারাবন্দী থাকার পরে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বিদেশে যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন। এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। জুলাইয়ের বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে গঠন করেছে জুলাই ঐক্য নামে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জোট। এই জোটের মাধ্যমে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো একসঙ্গে দাঁড়িয়েছে, যেখানে মোট 35টি সংগঠন অংশগ্রহণ করছে। মঙ্গলবার 6 মে বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। আন্তর্জাতিকভাবে পরিচিত সংগঠনগুলো যেমন ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, একতার বাংলাদেশ, রক্তিম জুলাই, স্টুডেন্ট রাইট ওয়াচ ইত্যাদি এ জোটে সংহতি প্রকাশ করে। সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিগত 15.5 বছরের দমন পীড়ন, দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব এক জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে। এই গণ অভ্যুত্থানে জীবন দিতে হয় 2000-এরও বেশি মানুষকে। সেই সাথে আহত ও পঙ্গু হন প্রায় 31,000 মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত হামলা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃতি লাভ করে। কিন্তু জুলাই বিপ্লবের 8 মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি
গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো অনিশ্চিত। সব থেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চালাচ্ছে, যা একদিকে শহীদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের সাথে চূড়ান্ত অপমান। একই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করার শামিল। সেই সাথে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহকে নিয়ে আজ জুলাই ঐক্য নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেছেন, জুলাই আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা বর্তমানে তীব্র মানসিক চাপের মধ্যে রয়েছেন। তাদের এই কষ্টের সময় পার করতে হচ্ছে এবং তাদের কল্যাণে আমাদের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে অবদানের জন্য আমরা নতুন প্রজন্মের প্রতি কৃতজ্ঞ। এই চেতনাকে ধারণ করে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে, পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে। প্রফেসর ফায়েজ আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কোনো ধরনের খবরদারি বা চাপ নয়, বরং বিশ্ববিদ্যালয়গুলোকে একটি টিমের মতো কাজ করতে হবে। এটি দেশের উন্নয়ন ও শিক্ষার সার্বিক মান বৃদ্ধির জন্য অপরিহার্য। মঙ্গলবার 6 মে ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের র্যাপিড নিডস অ্যাসেসমেন্ট টুলস এলিভেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা ধরনের মতানৈক্য দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এনসিপি আজ মৌলিক সংস্কারের একটি রূপরেখা ঐকমত্য কমিশনে জমা দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রকে যদি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই সংস্কার ছাড়া দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা শক্তিশালী হবে না। আক্তার হোসেন আরও উল্লেখ করেন, আমরা মনে করি মৌলিক সংস্কারকে বাস্তবায়ন করে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কারকে বায়বীয় অবস্থায় ফেলে রাখার পক্ষপাতী আমরা নই। মঙ্গলবার 6 মে বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নানা সময়ে নিপীড়িত এবং নির্যাতিত হয়ে এসেছে। সেই স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী কাঠামোগুলো থেকে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র কাঠামোকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা কিভাবে নিজেদেরকে সামিল করতে পারি, সেই প্রচেষ্টার জায়গা থেকে বাংলাদেশের আপামর ছাত্র জনতা 24 জুলাই অভ্যুত্থানে তারা জীবন দিয়েছেন। তাদের জীবন দেওয়া, তাদের শাহাদাত বরণ করা যেন সার্থক হয়। অতিরিক্ত শুল্কবিহীন পণ্যবাহী জাহাজগুলো মার্কিন বন্দরে ভিড়তে শুরু করেছে। এই পরিস্থিতি চলতি সপ্তাহে অব্যাহত থাকবে, তবে আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতি বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ শুল্ক প্রত্যাহার করে নতুন করে আর কোনো পণ্য চীন থেকে যুক্তরাষ্ট্রে আসবে না। শুল্কের নতুন নিয়ম আরোপের কারণে পরিস্থিতির পরিবর্তন আসতে পারে, ফলে আসন্ন সপ্তাহে এই সুবিধার মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চীন থেকে আমদানি কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ছায়ায় ভবিষ্যৎ অন্ধকারের আভাস। যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে চীন থেকে আসা অধিকাংশ পণ্য এখন থেকে আর শুল্কমুক্ত নয়, বরং 9 এপ্রিলের পরে যেসব জাহাজ মার্কিন জলসীমায় প্রবেশ করবে তার উপর কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 145% শুল্ক। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে চীন থেকে আসা জাহাজের সংখ্যা কমে যাবে এবং তারা কম পণ্য বহন করবে, কারণ এই নতুন শুল্ক নীতির ফলে আমদানিকারকদের জন্য চীনের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া আর খুবই ব্যয়বহুল হয়ে পড়বে। তবে এই পরিস্থিতির মাঝেও চীন এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। পোশাক, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রী ও মাইক্রোচিপের মতো নানা সরঞ্জাম মূলত এখান থেকেই আসে। নতুন শুল্কের কারণে মার্কিন ব্যবসায়ীরা এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। তারা ভাবছেন এই পণ্যগুলো আরও দামে বিক্রি করবেন নাকি বিক্রি বন্ধ করে দেবেন। এর ফলে বাজারে কিছু পণ্য পাওয়া দুষ্কর হয়ে উঠতে পারে, বা থাকলেও তা অনেক বেশি দামে বিক্রি হবে। 2025 সালের দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানির পরিমাণ কমপক্ষে 20% হ্রাস পাবে। বিশেষ করে চীন থেকে আমদানির এই হ্রাস আরও তীব্র হবে বলে ধারণা, অর্থাৎ কাজের পরিমাণ কমে যাবে।
পণ্যের দাম চরমে উঠবে এবং ভোক্তাদের পছন্দের তালিকা সংকুচিত হবে। অতএব আগামী দিনগুলোতে এই শুল্কের বাতাসে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে অন্ধকারের ছায়া নেমে আসার আভাস স্পষ্ট। ব্যবসায়ীদের জন্য এখন একটাই প্রশ্ন, কিভাবে এই ঝুঁকি সামলে এগোবে তারা? এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক মৌসুমি ভারী বর্ষণের কারণে প্রাণহানি বাড়ছে। গত 2 দিনে ব্যাপক বৃষ্টিপাত, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে রাজ্যের বিভিন্ন জেলায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত 16 জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মঙ্গলবার স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় বজ্রপাত ও ঝড়ের কারণে গুজরাটের বিভিন্ন জেলা গাছ উপড়ে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ভাঙচুরের মধ্যে অনেক এলাকা জনজীবন অচল হয়ে পড়েছে। প্রতিবেশী পাকিস্তান ও রাজস্থানের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে গুজরাটে এই প্রাক মৌসুমি বর্ষণ চলছে। তারা পূর্বাভাস দিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে প্রবল বর্ষণ, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে বলেন, বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার সম্প্রতি আবারও একান্তই ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ধোনির জন্য আইপিএলে বদলে যাওয়া নিয়ম ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতিকর। স্পোর্টস স্টার পত্রিকায় প্রকাশিত এক কলামে গাভাস্কার বিসিসিআইকে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন। নিয়ম অনুযায়ী যেসব খেলোয়াড় ভারতীয় দলের হয়ে 5 বছর খেলেননি তারা আনক্যাপড তালিকায় থাকবেন। ধোনি, যিনি সর্বশেষ 2019 সালে ভারতের জার্সি পরেছিলেন, এই তালিকায় আছেন। তবে তাকে এই তালিকার জন্য 4 কোটি রুপি পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। এই অর্থে আইপিএল দল পেতে অনেকের জন্য সুবিধা হয়। গাভাস্কার মনে করেন, এই নিয়মের কারণে তরুণ ক্রিকেটাররা অপ্রতিযোগিতামূলকভাবে খ্যাতি পাচ্ছে এবং তাদের উন্নয়নের জন্য উৎসাহ কমে যাচ্ছে। অতীতে ধোনি আনক্যাপড খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তার জন্য এই সীমা 4 কোটি রুপি নির্ধারিত হয়েছিল। গাভাস্কার সতর্ক করে বলেন, বিপুল পারিশ্রমিক দিয়ে কেনার পর অনেক খেলোয়াড়ের উৎসাহ ও ক্ষুধা কমে যায়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।